নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি সেরা 10। সেরা 10-এর শুরুতেই চোখ রাখবো বাংলার খবরের দিকে। ফের রাজ্যে বিধিনিষেধ, সোমবার থেকে বন্ধ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সন্ধে 7টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে 50% যাত্রী নিয়ে। 50% যাত্রী নিয়ে চলবে মেট্রো। বন্ধ সমস্ত পর্যটন কেন্দ্র, বিনোদন পার্ক। এক নজরে রাজ্যের কোভিড বিধি। সরকারি বেসরকারি অফিসে হাজিরা 50%। বন্ধ সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ। রেস্তোরাঁ, পানশালায় 50% গ্রাহক। শপিং মলে 50%-এর অনুমোদন। বিয়ে অনুষ্ঠানে জমায়েত 50 জন। মৃতদেহ সৎকারে সর্বোচ্চ 20 জন। ভিনদেশি উড়ান যাত্রীদের আরটিপিসিআর। 10% উড়ান যাত্রীর। কলকাতা থেকে বিমান যাবে দিল্লি ও মুম্বাইয়ে। দিল্লি ও মুম্বাই যাবে সোম ও শুক্রবার। 1 মাস স্থগিত দুয়ারে সরকার শিবির। করোনার কবে বন্ধ হয়ে গেল মেট্রোর টোকেন পরিষেবা, এমনটাই খবর মেট্রো রেল সূত্রে। সোমবার থেকে স্মার্ট কার্ডে এই মেট্রো সফর করা যাবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। 3রা জানুয়ারি থেকে রাজ্যে কোভিড বিধি জারি হতেই হ্রাস টানা হলো মেট্রো পরিষেবায়। 50% যাত্রী নিয়ন্ত্রণ করতেই কোপ পড়ল টোকেনে। বঙ্গে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে রাজ্যে লাগু একগুচ্ছ কোভিড বিধিনিষেধ। সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বহু সাধারণ মানুষ। অনেকের মতে আরও আগেই কঠোর বিধিনিষেধ চালু করা উচিত ছিল সরকারের। রাজ্যে দ্রুত হারে কোভিড ছড়িয়ে পড়লেও এখনও সচেতনতার অভাব রয়েছে অনেকের মধ্যে। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে। প্রশ্ন করে সাফ জবাব, সাফোকেশনের কারণেই আপত্তি মাস্কে। অনেকে আবার বাসে উঠে খুলে ফেলছেন মাস্ক। আবার অনেকে জানিয়েছেন সরকার আগে থেকে সব বন্ধ করলে তারা ঘুরতে বেরোতেন না। করোনার গেড়ে স্থগিত হলো দুয়ারে সরকার শিবির। রবিবার নবান্নে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আপাতত 1 তারিখ পর্যন্ত স্থগিত হয়ে গেল দুয়ারে সরকার শিবির। পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে সরকারের তরফে নির্দেশ পাঠানো হয়েছে বিভিন্ন ক্যাম্পে। এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প থেকে যারা সুবিধা পেতেন তাদের কাছে গিয়ে আবেদন করা হয়েছে। ক্যাম্প না খোলা পর্যন্ত তারা যেন অযথা ভিড় না করেন। আজ থেকে শুরু হওয়ার কথা সেটা 1 মাস পিছিয়ে গেছে। সেটা 1 ফেব্রুয়ারি থেকে। স্থিতি বুঝে তখন করোনার কি অবস্থা আছে, কিন্তু এখন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার চালু হবে, যেটাকে 2 জানুয়ারি থেকে চালু হওয়ার কথা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পুরুলিয়ার জেলা স্বাস্থ্য আধিকারিকের। রবিবার কলকাতার হাসপাতালে সত্যনারায়ণ চৌধুরী নামে ওই আধিকারিকের মৃত্যু হয়। সত্যনারায়ণ বাবুর বাড়ি হুগলির ব্যান্ডেলে। তিনি পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতরের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে গত সপ্তাহে করোনা আক্রান্ত হন তিনি। চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 3 দিন আগে সত্যনারায়ণ চৌধুরীকে কলকাতার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিন ভোরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণাল কান্তি দে। করোনা বিধি উধাও দীঘায়। মাস্ক ছাড়াই বহু পর্যটক ঘুরছেন সমুদ্র তটে, আর তাতেই উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সকাল থেকেই মাইকিংয়ে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। মাস্ক পরে হোটেল থেকে বেরোনোর অনুরোধ করা হলেও ভ্রুক্ষেপ নেই তাতে। বছরের প্রথম দিন শনিবার এবং বছরের প্রথম রবিবার ব্যাপক ভিড় জমিয়েছে পর্যটকেরা। শুধু দীঘা নয়, জেলার অন্য পর্যটন কেন্দ্রগুলিতেও ছুটির মেজাজ উপভোগ করছেন তারা। পর্যটকদের সতর্ক করতে দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ মাইকিংয়ে সতর্ক করছে। প্রশাসনের সেই আবেদনে সাড়া না দিয়ে উদাসীন পর্যটকরা সৈকত জুড়ে ভিড় জমাচ্ছেন। বছরের প্রথম রবিবার নিকো পার্ক চিড়িয়াখানায় উপচে পড়ল ভিড়। করোনা বিধিতে লাটে তুলে মাস্ক না পরে পথে জনতা। চিড়িয়াখানায় আটক বহু ক্যামেরার সামনে অপ্রস্তুতির মুখে পড়ে মাস্ক তুললেও পরক্ষণেই খুলে ফেলছেন তা। সরকারের তরফে কোভিড রুখতে কড়া বিধি জারি হলেও গণসচেতনতা নেই মানুষের মধ্যে। কোভিড নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন দিলীপ। রাজ্যে বেশ কয়েকগুণ সংক্রমণ বেড়েছে, সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। ভিড় এড়ানো উচিত, সাবধানতা অবলম্বন করে সকলকে চলতে হবে, পরামর্শ দিলীপের। এখন যেভাবে বাড়ছে, কয়েকগুণ বেড়ে গেছে করোনা, সব জায়গায় বাড়ছে, সারা দুনিয়া জুড়ে বাড়ছে। এখন অনেকে অনেক রকম বলছেন, এখনও করোনা কেন ছড়াচ্ছে, কীভাবে আটকানো যাবে, কেউ ঠিকমতো বলতে পারছে না। তো সেই জন্য যে সাবধানতা সবাইকে অবলম্বন করার জন্য বলা হয়েছে, ওটাকে অবলম্বন করা উচিত। সাবধান থাকা উচিত সবাই, নিজের স্বার্থে, বাকি পরিবার, আত্মীয়স্বজন, সমাজের লোকের স্বার্থে একটাই রাস্তা, সাবধান থাকা, সতর্ক থাকা। গত কদিন আমরা দেখলাম যেভাবে ভিড় বেরিয়েছে রাস্তাঘাটে, পার্কে, হাজার হাজার লোক। তো এতে ভয় হয় যে সংক্রমণ হতে পারে, সেই জন্য নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করা।
কোভিড সতর্কতায় ফের রাজ্যে কড়াকড়ি। গত 6 দিনে 10 গুণ বেড়েছে কোভিড সংক্রমণে লাগাম টানতে আবারও বিধিনিষেধ রাজ্যে। ব্রিটেন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি হয়েছে, বন্ধ হয়েছে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নিয়ন্ত্রণ লোকাল ট্রেনেও। সমস্ত ইউকে ফ্লাইট, ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউনাইটেড লন্ডন থেকে আসে, সেটা আগামীকাল থেকে সেটা টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছে। সেটা আগামী কাল থেকে এটা কার্যকারী হবে। সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে আগেই জানানো হয়েছে। প্রথম যেটা আছে, সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে। আগামীকাল থেকে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আগামীকাল থেকে বন্ধ থাকবে। শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছেন, যারা স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তারা 50% বাই রোস্টার তারা যেতে পারেন, কিন্তু কোনো পঠন পাঠন হবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। শুক্রবার থেকে এখনও অধরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বন ছেড়ে নদী খাঁড়ি পেরিয়ে গোসাবার সাতজেলিয়ায় ঘাপটি মেরে বসেছিল সে। একাধবার দর্শনও দিয়েছিল, কিন্তু এখনও তাকে বাগে আনতে পারেনি বনকর্মীরা। উল্টে বাঘের থাবায় জখম হয়েছেন এক বনকর্মী। গত শুক্রবার লাহিড়িপুরের 10 নম্বর চরধেড়িতে বাঘের অবস্থান প্রথম দেখতে পান এলাকাবাসী। এলাকা ঘিরে দেন বনকর্মীরা। পরে সে সাতজেলিয়ার 4 নম্বর মিত্রবাড়ি এলাকায় চলে আসে। কিন্তু রবিবার ফের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল পুরনো অবস্থানের ফিরে এসেছে। ইতিমধ্যে নতুন করে নেট দিয়ে এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। সময় একটা বিরতির সঙ্গে থাকুন। নজর রাখবো দেশের খবরের দিকে। দেশে 1525 জন ওমিক্রনে আক্রান্ত। গত 24 ঘন্টায় নতুন করে 560 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র এবং দিল্লিতে। ওমিক্রনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। গত 24 ঘন্টায় 27,553 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। করোনার বলি হয়েছেন 284 জন। রাজধানীতে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ 50% বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ বাড়ায় হরিয়ানায়। সিনেমা হল বন্ধ রয়েছে দিল্লিতেও। বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গেও। সংক্রমণ এড়াতে রাজ্যগুলোতে সতর্কতা জারি করেছে কেন্দ্র। সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় শক্তি বৃদ্ধি করাই এখন তৃণমূলের পাখির চোখ। দুদিনের সফরে রবিবারই আগরতলা পৌঁছেছেন অভিষেক। ত্রিপুরার মাটিতে পা দিয়ে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে তাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। রবিবার চতুর্দশ মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে বিপ্লব দেব সরকারকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির অপশাসন থেকে ত্রিপুরাকে রক্ষা করার শপথ নিয়েছে তৃণমূল। ত্রিপুরার 1 ছটাক জমিও তৃণমূল ছাড়বে না। ত্রিপুরার ইকোলজিক্যাল পার্কে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানের অনুমতি দেয়নি ত্রিপুরার সরকার। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই কাণ্ড ঘটিয়েছে বিপ্লব দেব সরকার, দাবি তৃণমূলের। ইতিমধ্যে এ নিয়ে দলীয় ওয়েবসাইটে প্রতিবাদও জানানো হয়েছে। ফের হিন্দুত্ববাদের নামে তাণ্ডবের অভিযোগ। কর্ণাটকের এক খ্রিস্টান পরিবারের উপর চড়াও হয় বেশ কয়েকজন। মহিলাদের উপরেও চলে অত্যাচার। বেলাগাভি এলাকায় এক দলিত খ্রিস্টান পরিবারে ক্রিসমাস উদযাপন করা হচ্ছিল। বড়দিনের পরেও এই উদযাপন চলছিল। অভিযোগ, প্রার্থনার সময় ওই বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে বেশ কয়েকজন যুবক। ভাঙচুর করার পাশাপাশি কেন ক্রিসমাস উদযাপন করা হচ্ছে সেই প্রশ্ন তোলা হয়। তাণ্ডবকারীদের অভিযোগ, জোর করে ধর্মান্তরণ করা হচ্ছিল এই অনুষ্ঠানে। মহিলাদের উপরেও চলে অত্যাচার, মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও মহিলারা তাণ্ডবকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চরম ডান মনোভাবাপন্নদের দ্বারা মুসলিম মহিলাদের নিলামে তোলার প্রতিবাদের 1 বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফের টুইট করলেন। শনিবার গভীর রাতে টুইট করে তিনি জানিয়েছেন, বুলিবাই অ্যাপ ব্যবহারের নেপথ্যে গিটহাব ব্যবহারকারীরা ছিলেন। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে ততক্ষণ বুলিবাই অ্যাপ ব্লক করা হয়েছে বলেও মন্ত্রী জানান। মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং তাদের সাম্প্রদায়িত লক্ষ্যবস্তু করে তোলার বিরুদ্ধে একটি পোস্টে তথ্য প্রযুক্তি মন্ত্রীকে ট্যাগ করেছিলেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। সেই পোস্টের উত্তরেই বুলিবাই অ্যাপের প্রসঙ্গ তোলেন মন্ত্রী। তিনি বলেন, মাইক্রোসফটের মালিকানাধীন বুলিবাই অ্যাপ যারা তৈরি করেন তারাও ব্যবহারকারীদের ব্লক করার বিষয়টি স্পষ্ট করে।
মাদক চক্র আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। এমনই ঘটনার সাক্ষী রইল দেশের রাজধানী। কুখ্যাত ড্রাগ কারবারি ধরমবীর ওরফে পাল্লার খোঁজে ছিল পুলিশ। পাল্লাকে গ্রেফতার করতে দিল্লির ইন্দ্রপুরীতে তার বাড়িতে যায় পুলিশ ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তল্লাশি অভিযানের সময় বাড়িতে ছিল না পাল্লা, কিন্তু তল্লাশি অভিযানের খবর পৌঁছতেই 50 থেকে 60 জনের দলবল নিয়ে বাড়িতে ফেরে ড্রাগ কারবারি। প্রত্যেকের হাতেই লাঠি কিংবা পাথর ছিল। আচমকাই পুলিশের ওপর চড়াও হয় তারা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালান পুলিশ ও নার্কোটিক্সের আধিকারিকরা। দুষ্কৃতীদের পাথরের আঘাতে একজন ইন্সপেক্টর, একজন এএসআই সহ মোট 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের গুলিতে জখম হয়েছে 2 দুষ্কৃতীও। কিন্তু এসবের মধ্যে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ড্রাগ কারবারি ধরমবীর ওরফে পাল্লা। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। তেত্রিশ বছর কেটে গেল, সেই ট্র্যাডিশন এখনো চলছে ভারতীয় শিল্পী সফদর হাসমির ঐতিহ্য। 1989 পয়লা জানুয়ারি ভরা রাস্তায় নাটক করার সময় খুন হন শিল্পী তথা কমিউনিস্ট সফদর। তার বয়স তখন মাত্র 34। হাল্লাবল নাটকের বিষয়বস্তুতে স্পষ্টভাবে সফদর হাসমির ভাবনা নাটকের বিষয় ছিল শাহিদাবাদের কারখানার কর্মী এবং তাদের ওপর চলা শোষণ। সফদরের হঠাৎ মৃত্যুতে পথে নেমেছিল আরব সাগরের তীরের ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেতা পরিচালক ভিড় করেছিলেন তার শেষকৃত্যে। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। করোনায় আক্রান্ত লিওনেল মেসি। রবিবার পিএসজি ক্লাবের তরফে মেসি সহ 3 ফুটবলার করোনা পজিটিভ হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব ধীরে ধীরে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ছে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার কবল থেকে বা রক্ষা পেলেন না আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। রবিবার মেসির ক্লাব প্যারিস আজার তরফে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টা জানানো হয়। তবে শুধু মেসি একা নন, তার 3 পিএসজির সতীর্থও এই একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে পিএসজির তরফে জানানো হয়েছে 4 জন খেলোয়াড় তাদের রিপোর্ট পজিটিভে এসছে এবং বর্তমানে তারা রয়েছেন নিভৃতবাসে এবং মেনে চলছেন করোনা বিধিনিষেধ। যদিও মেসির সেইভাবে কোনো সিমটম দেখা যায়নি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। 4 ফুটবলারের রিপোর্ট পজিটিভ এসেছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকালই তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু পিএসজির তরফে কারোর নাম গতকাল ঘোষণা করা হয়নি। রবিবার জানানো হয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন 4 জন ফুটবলার। এই মরশুমেই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। সোমবার পিএসজির খেলা রয়েছে ফরাসি কাপে। 3য় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে খেলা রয়েছে তাদের। সেই ম্যাচের কি হবে তা এখনো জানা যায়নি। ফের নতুন করে সংক্রমণ বাড়ছে গোটা ইউরোপ জুড়ে। ইতিমধ্যেই সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার জোগাড়। বিশেষত ব্রিটেন, ফ্রান্স, ইতালি জুড়ে কয়েকদিন ধরে সংক্রমণের গ্রাফ লাগাতার ঊর্ধ্বমুখী। সংক্রমিতদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বহু মানুষ। বর্তমানে গোটা ইউরোপ জুড়ে 10 কোটির বেশি করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। শুধু গত এক সপ্তাহেই প্রায় 50 লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। ইউরোপের 52টি দেশের মধ্যে 17টিতে গত এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে। গত 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 2,19,126। ব্রিটেনেই সেই সংখ্যাটা হলো 1,62,572। ইতালিতে আক্রান্তের সংখ্যা 1,41,262 জন। যদিও সংক্রমণ রোধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ইউরোপ জুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা, পাশাপাশি বাড়ানো হয়েছে টিকাকরণের হার। ইউরোপের মোট জনসংখ্যার 65% মানুষ করোনার অন্তত একটি করে ডোজ নিয়েছেন। টিকাকরণ সম্পূর্ণ হয়েছে মোট জনসংখ্যার 61% মানুষের।
একজন সন্তানকে নিজের ভেতরে রেখে তিলে তিলে বড় করেন যিনি, তিনি হলেন মা। মা শব্দটা ছোট হলেও এর ভূমিকা কয়েকটা শব্দে লিখে ব্যক্ত করা সম্ভব নয়। তবে এবার সেই মায়েরাই যে বড় অসহায়, তারা বাধ্য হচ্ছেন নিজেদের সন্তানকে বিক্রি করে দিতে। কিন্তু কেন এমন পরিস্থিতি? খরা, খাদ্য সংকট, দারিদ্র্য, এত কিছুর সঙ্গে এবার মরার উপর খাড়ার ঘা তীব্র শীত। শীতের মারণ কামড়ে কাবু আফগানবাসী। জাঁকিয়ে শীত পড়েছে বামিয়ান প্রদেশে। দেখে মনে হবে আবারও আদিম যুগে ফিরে গিয়েছেন আফগানরা। তীব্র শীতের হাত থেকে রেহাই পেতে পাহাড়ের গুহায় বাস করছেন একদল মানুষ। এই গুহাগুলোতে এককালে প্রার্থনা করতেন বৌদ্ধ ধর্মের মানুষ, কিন্তু সেগুলি গুঁড়িয়ে দিয়েছে তালিব যোদ্ধারা। লাগাতার যুদ্ধ কেড়ে নিয়েছে আফগান নারী এবং শিশুদের স্বাভাবিক জনজীবন। অনেক পুরুষ কাজ হারিয়েছেন, মহিলাদের কাজে যাওয়ার মেলেনি অনুমতি। কাজের জন্য হন্যে হয়ে ঘুরেও মিলছে না কোনো সমাধান সূত্র। এই পরিস্থিতিতে আফগান মায়েরা শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না শীত থেকে বাঁচাতে। তালিবান ক্ষমতা দখল করার পর থেকেই ভেঙে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। বন্ধ আন্তর্জাতিক সব ধরনের সাহায্য, তার উপর খরা, আর এখন জাঁকিয়ে শীত। একজন আফগান মা জানান, বাড়িতে তার কোনো খাবার নেই। তার স্বামী সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য খাবার খুঁজছেন হন্যে হয়ে, কিন্তু কোথাও খাবার পাচ্ছেন না। সামান্য পেট ভরার মতো খাবারটুকুও নেই তাদের কাছে। এই পরিস্থিতিতে কন্যা সন্তানকে বিয়ের জন্য বন্ধক রেখে টাকা জোগাড় করতে হয়েছে। দাবানলে ছারখার কলোরাডো, সেখানে তুষারপাতের জেরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে তুষারপাত আগুন নেভালেও বেশ কয়েকটি রাস্তা এখনও চলাফেরার জন্য অযোগ্য হয়ে রয়েছে। তাই সেই সমস্ত এলাকায় এখনও জারি রয়েছে 144 ধারা। তবে ধ্বংসস্তূপ বরফের চাদরে ঢেকে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। একদিন আগে যে এলাকাগুলো দাউদাউ করে চলছিল, সেই সব এলাকা এখন বরফের চাদরে মুখ ঢেকেছে। দেখে মনে হবে ক্ষিপ্ত চিত্রকর শান্ত হয়েছে। রঙের খেলা তার আর ভালো লাগছে না, তাই ক্যানভাস আজ যে শুধুই সাদা। এই দাবানলের কারণে নিখোঁজ 3 জন। আমেরিকার অঙ্গরাজ্য কলোরাডোতে রাতভর তুষারপাত হওয়ায় প্রায় 8 ইঞ্চি পুরু বরফের চাদর পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসতেই নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বরফের চাদরে রাস্তা ঢেকে যাওয়ায় যাতায়াতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি পাশে দাঁড়িয়েছে তাদের। যারা সবকিছু হারিয়েছেন তাদের রুম হিটার সরবরাহ করছে সংগঠনগুলি, যা পেয়ে খুশি তারাও। এই ঘটনায় নিখোঁজ 3 জনকে খোঁজার চেষ্টা শুরু হয়েছে। নিখোঁজদের মধ্যে একজন মহিলা রয়েছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে অবস্থিত সংসদ ভবনে রবিবার দুপুরে আগুন লাগে। ভবনের ছাদ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় মুখ ঢাকে ওই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল পার্লামেন্ট ভবনের ছাদের আশেপাশে কোনো জায়গা থেকে আগুন লাগে। পরে আগুন ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও ছড়িয়ে পড়ে। সংসদ ভবনের 3য় তলে আগুন লাগে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। আগুন পার্শ্ববর্তী একটি জিম সেন্টারের দিকেও ছড়িয়ে পড়েছিল। ঘটনার কিছুক্ষণ পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী প্যাট্রিসিয়া দে দিল জানান, পুরনো অ্যাসেম্বলি ভবন থেকেই আগুন লাগে, কিন্তু আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দক্ষিণ রাশিয়ার ভলগা থেকে যাত্রী নিয়ে মস্কো যাওয়ার পথে রাশিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন, আহত হয়েছেন প্রায় 21 জন। রাশিয়ার ফেডারেল রোড ট্রাফিক সূত্রে খবর, ভোর 5টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাসটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের ব্রিজের নিচে পিলারে ধাক্কা মারে বাসটি। বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। এই ঘটনায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে বাসের মালিকের বিরুদ্ধে। ওমিক্রনের সংক্রমণ এড়াতে ইংল্যান্ডের ক্লাসরুমে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করল সরকার। করোনার প্রকোপ একটু কমতেই সেদেশে স্কুলে মাস্ক ব্যবহারে শিথিলতা এসেছিল। ওমিক্রনের প্রকোপ বাড়তে সেই শিথিলতা তুলে নেওয়া হলো। ইংল্যান্ডে স্কুল খোলা থাকছে, ক্লাসে বসেই পড়াশোনা করবেন শিক্ষক ছাত্ররা। সংক্রমণ এড়াতে তাই মাস্কই ভরসা। শিক্ষাক্ষেত্র বন্ধ করে অনলাইন পড়াশোনায় ভরসা হারাচ্ছে ইংল্যান্ড। তাই ছাত্র শিক্ষক উভয়ের জন্যই শিক্ষাকেন্দ্রে মাস্ক বাধ্য।
বর্ষবরণের উৎসবে গান ফায়ারিংয়ের সময় করাচিতে প্রাণ গেল 11 বছরের এক বালকের। ঘটনায় 18 জন আহত হয়েছেন। নিহত রেজা গান ফায়ারিংয়ের বুলেটে আহত হয়ে করাচির জিন্নাহ হাসপাতালে ভর্তি ছিল, সেখানে মৃত্যু হয়েছে তার। আহত বাকি 18 জনও হাসপাতালে চিকিৎসাধীন। বর্ষবরণের উৎসবে গান ফায়ারিং নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল পাক প্রশাসন। তা সত্ত্বেও সেদেশে উৎসবের নামে গান ফায়ারিং রেওয়াজ হয়ে গেছে। চলতি বছরের সবথেকে উষ্ণ বর্ষবরণ উপভোগ করল ব্রিটেনবাসী। বর্ষবরণের দিন সেদেশে তাপমান 16 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এত উষ্ণ জানুয়ারির 1 তারিখ এর আগে দেখেনি ব্রিটেন। আবহাওয়া দপ্তরের মতে আর্দ্র আবহাওয়ায় গরমের ভাব ছিল অনেকটাই বেশি। আবহাওয়াবিদরা বলছেন ব্রিটেনে আগামী 1 বছরে উষ্ণ আবহাওয়ার ইঙ্গিত হয়ে রইল 1 তারিখ। 1984 সাল থেকে শুরু করে উষ্ণ দেশের তালিকায় প্রথম 20টি দেশের মধ্যে ব্রিটেনের নাম রয়েছে। 1 তারিখের উষ্ণতাও তারই প্রমাণ হয়ে রইল। পৃথিবীর শেষ রাস্তাটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। ইউরোপের E69 হাইওয়ে, এটি হলো পৃথিবীর শেষ রাস্তা, যেটি নরওয়েতে অবস্থিত। পৃথিবীর শেষ সীমানা নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমীরা সেই স্থান দেখতে চান সরজমিনে। নরওয়ের ওই E69 হাইওয়েতে পৃথিবীর শেষ রাস্তা দিয়ে অন্তত একবার হাঁটার শখ অনেকেরই। পৃথিবীর এই শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার ঠিক ওপরের দিকে। রাস্তাটিকে কেন পৃথিবীর শেষ রাস্তা বলা হয় তারও কারণ ব্যাখ্যা করেছেন ভূবিজ্ঞানীরা। তবে সেখানে পৌঁছানো কি সম্ভব? অবশ্যই সম্ভব, তারও ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেখানে একা যাওয়া নিষেধ, একা গেলেই নাকি বিপদ হতে পারে। নরওয়ের E69 হাইওয়ে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তা উত্তর ইউরোপের নর্ডক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওয়াল্ডাফিউওড গ্রামের সঙ্গে। এই E69 হাইওয়ের দূরত্ব 129 কিলোমিটার। 5টি টানেল পার হয়ে ওই রাস্তা অতিক্রম করতে হয়। এর মধ্যে সব থেকে লম্বা টানেল যেটি, সেটি হলো নর্থ কেপ। ওই নর্থ কেপ 6.9 কিলোমিটার দীর্ঘ। এটি গিয়ে পৌঁছেছে সমুদ্রের তলে প্রায় 212 মিটার নিচে। এই পথে যেতে যেতে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একই সঙ্গে সমুদ্র ও বরফও দেখবেন। বলা হয় এই রাস্তায় জীবনে একবার অন্তত না গেলে অ্যাডভেঞ্চার প্রেমীদের জীবনটাই নাকি বৃথা। সেরা 10 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।